রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্য প্রতিভার পরিচয় দাও। ভূমিকা। রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্য বাংলা সাহিত্যে একটি বিশেষ স্থান অধিকার করে আছে। তিনি বাংলা সাহিত্য ও কাব্যের এক মহান পুরোধা। তার কাব্য প্রতিভার মূল বৈশিষ্ট্যগুলো হল: প্রকৃতি ও প্রেমের চিত্রকল্প। ঠাকুরের কবিতায় প্রকৃতির নানা রূপ ও মানবিক প্রেমের অনুভূতি গভীরভাবে ফুটে ওঠে। তিনি প্রকৃতির সৌন্দর্য ও প্রেমের অভ্যন্তরীণ জগৎকে সুন্দরভাবে প্রকাশ করেছেন। দার্শনিক গভীরতা। তার কবিতায় দার্শনিক চিন্তা ও আধ্যাত্মিক প্রশ্ন উঠে আসে। তিনি মানবজীবনের মৌলিক প্রশ্ন এবং আত্মার অনুসন্ধানে গভীর মননশীলতা প্রদর্শন করেছেন। ভাষার সৌন্দর্য ও শৈল্পিকতা। তার ভাষা অত্যন্ত কাব্যিক এবং সুরেলা। তিনি শব্দের মাধুর্য ও বর্ণনার সুনিপুণতা দিয়ে কবিতার অন্তর্নিহিত অনুভূতিগুলো বিশুদ্ধভাবে প্রকাশ করেছেন। রবি ঠাকুরের ভাষা অত্যন্ত শৈল্পিক ও সৃজনশীল। তার কবিতার ভাষা সহজ, অথচ গভীর অনুভূতি প্রকাশে সক্ষম। দার্শনিক ও আধ্যাত্মিক গভীরতা। ঠাকুরের কবিতায় মানবজীবন, আত্মা ও আধ্যাত্মিকতার বিষয়গুলো গভীরভাবে উঠে আসে। তিনি এক্সিস্টেনশিয়াল এবং স্পিরিচুয়াল প্রশ্নগুলো কবিতার মাধ্যমে সৃজনশীলভাবে উপস্থাপন করেছেন। সামাজিক সচেতনতা। তার কবিতায় সমাজের নানা দিক, সামাজিক অবিচার এবং মানুষের জীবনযুদ্ধের চিত্র তুলে ধরা হয়েছে। ঠাকুর সামাজিক পরিবর্তনের প্রেরণাদাতা হিসেবে কাজ করেছেন। বৈশ্বিক মানবতাবাদ। রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্য মানবতার প্রতি গভীর বিশ্বাস প্রকাশ করে। তিনি সকল মানুষের একতা, শান্তি এবং সমতা প্রতিষ্ঠার পক্ষে ছিলেন। এই বৈশিষ্ট্যগুলো রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতাকে চিরকালীন গুরুত্ব ও প্রাসঙ্গিকতা দিয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা যেমন বাংলা সাহিত্যে নতুন দিগন্ত উন্মোচন করেছে, তেমনি তার কাব্য প্রতিভা আজও সাহিত্যপ্রেমীদের কাছে এক অমূল্য সম্পদ। আলোচনার সুবিধার জন্য তার রচিত কাব্যগ্রন্থগুলিকে কতকগুলি ভাগে ভাগ করা হল। ১. স্বদেশ পর্ব। প্রাচীন ভারতবর্ষের মহিমা এবং তার ঐতিহ্য যে রবীন্দ্রনাথকে আকৃষ্ট করেছিল, ২০ শতকের একেবারে প্রথম দিককার কাব্যগুলি থেকে সে কথা আমরা বুঝতে পারি। এই পর্বের কাব্যগ্রন্থগুলি হল: কথা ও কাহিনী, নৈবেদ্য, শিশু প্রভৃতি। এই পর্বের অন্যতম প্রধান বৈশিষ্ট্য হল রবীন্দ্রনাথের স্বদেশপ্রেমমূলক গান, যেমন যদি তোর ডাক শুনে কেউ না আসে, বাংলার মাটি বাংলার জল প্রভৃতি। ২. আধ্যাত্মিক পর্ব। রবীন্দ্রনাথের আধ্যাত্মিক প্রবণতা লক্ষ্য করা যায়। হেয়া ১৯০৬ কাব্যগ্রন্থে, গীতাঞ্জলি ১৯১০, গীতিমাল্য ১৯১৪ এবং গীতালি প্রায় সবই গান এবং পরে গীতবিতান গ্রন্থে এই গানগুলি সংকলিত হয়েছে। মানুষের সুখে দুঃখে, আনন্দে বেদনায়, উৎসবে অনুষ্ঠানে এই গানগুলি আমাদের নিত্যসঙ্গী। গীতাঞ্জলির গানগুলি মূলে কবিতাই ছিল, তবে মাত্র ২টি ছাড়া আর ১৫৫টি কবিতা গানের মতোই ছোট আকৃতির। গীতালি কাব্যগ্রন্থে গানের সংখ্যা ১০৮। ৩. বলাকা পর্ব। বলাকা ১৯১৬ কাব্যগ্রন্থে আসন্ন বিশ্বযুদ্ধের পূর্বাভাস পেয়েছেন এবং বিশ্বব্যাপী এক ধ্বংসযজ্ঞের আশঙ্কা মনে মনে অনুভব করে ব্যক্তিগত অধ্যাত্ম অনুভূতি ও কাব্য সৌন্দর্যের জগৎ ত্যাগ করে সামাজিক দায়বদ্ধতা স্বীকার করে নিয়েছেন। বলাকা প্রথম ধরনের কবিতার মধ্যে সবুজের অভিযান, সর্বনেশে, যৌবন প্রভৃতি উল্লেখযোগ্য কবিতা। বলাকা দ্বিতীয় ধরনের কবিতার মধ্যে চঞ্চলা, তাজমহল এ অবিরাম গতির কথা বলা হয়েছে। ৪. প্রেম ও স্মৃতিচারণা পর্ব। এই পর্বের শুরু পূরবী ১৯২৫ কাব্যগ্রন্থ থেকে।
বুদ্ধদেব বসু বলেছেন এই কাব্যে রবীন্দ্রনাথ প্রথম যথার্থ প্রেমের কবিতা লিখেছেন। প্রকৃতপক্ষে প্রেমের কাব্য বলা চলে কবির মহুয়া কে 1929। এই পর্বের অন্যান্য কাব্যগুলির নাম পরিশেষ, বিচিত্রিতা, শেষ সপ্তক, বিথিকা, পত্রপুট, শ্যামলী, খাপছাড়া, ছড়ার ছবি। পরিশেষ কাব্যগ্রন্থকে বলা যায় রবীন্দ্রনাথের জীবনস্মৃতি। 5. অন্তিম পর্ব। রবীন্দ্রকাব্যের অন্তিম পর্ব বলা চলে প্রান্তিক 1938, সেজুতি 1938, আকাশপ্রদীপ 1939, নবজাতক 1940, সানাই 1940, রোগশয্যায় 1940, আরোগ্য 1941, জন্মদিনে 1940 এবং মৃত্যুর পরে প্রকাশিত শেষ লেখা 1941 কাব্যগুলিকে। 1913 সালে তিনি প্রথম ইউরোপীয় ব্যক্তি যিনি সাহিত্যে নোবেল পুরস্কার পান। সাহিত্যের প্রায় সকল শাখাতেই তার পদচারণা। 32 খণ্ডে প্রকাশিত রবীন্দ্র রচনাবলী বাংলা সাহিত্যের একটি বিশেষ সম্পদ হিসেবে পরিগণিত হয়।